এমন একটা কাণ্ড ঘটিয়ে বসলো, কিন্তু এখন মাথাটা পুরো আমার হেট হয়ে গেছে। যদি ফেভারেট যাদেরকে মনে করি এদের রাস্তায় আমরা চলবো, আর তারাই যদি ভুল করে, এই সোশ্যাল মিডিয়া, এই যে মাঝ রাস্তায় এটা করেছে তো কত লোকের কত কথা শুনতে হচ্ছে এদের। এই দেখো চিন্টুর বাবার কালকে কতটা। ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজছে 10টা, আর আজ হচ্ছে 8 তারিখ বুধবার। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো এখন দেখতেই পাচ্ছ শাক বাচ্ছি। আমি আজকে ঘুমিয়ে গেছি, মানে অঘরে ঘুমিয়ে গেছি যেটাকে বলে। তো চিন্টুও ফোন করেছে, চিন্টুর সঙ্গেও কথা বলতে পারিনি। আর চিন্টুর বাবা চলে গেছে, কে ফোন করেছে তাড়াতাড়ি দোকান চলে গেছে, ব্যাস আমি ঘুমিয়েই রয়ে গেছি। তাই একটু আগে উঠলাম, উঠে এখনও চাটা খাইনি। তো বললাম কি যে একটুখানি শাকটা বেছে নিই, যখন টিফিন করতে হলো না তখন শাকটা বেছে নিই। একবার উঠেছিলাম সকালবেলা 6:30 নাগাদ, রিন্টুর টিফিন বানিয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আসলে কি শুতে শুতে আমার অনেকটাই লেট হয় নিয়ে, আর সকালবেলাটায় আর অন্যদিন 8টা সোয়া 8টার মধ্যে ওঠার চেষ্টা করি, কিন্তু আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। আর দেখবে দেরি হয়ে গেলে কীরকম নিজের প্রতি নিজেই একটা লজ্জা লাগে, তাই না, যে এতক্ষণ ঘুমালাম। তো এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি, শুধু এঁঠো বাসন তুলে টেবিল মুছে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করলাম, এখনও বিছানা তুলিনি। এই শাকটাই বাছতে বসলাম, কালকে চিন্টু বাবা নিয়ে এসছে। আর কালকে তো কোনো রকম ব্লগ করিনি, করেছিলাম পরশুদিনের ব্লগটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। বলতে ব্রাইটনেসটা বাড়িয়ে রেখেছিলাম, এবার যখন ভিডিওটা এডিটিং করতে গেছি দেখছি পুরো মুখটা একদম সেই কীরকম একটা চকচকে ভাব হয়ে গেছে, মানে মুখটা আমার বোঝাই যাচ্ছে না, মানে ভিডিওটা পুরো নষ্টই হয়ে গেছে। কালকে এডিটিং করতে বসে আমার ডিলিট করতে হলো। পুজোর সময় দেখিয়েছিল না, এখানে তাঁবু খাটিয়েছিল, ওই রাস্তার কাজ হচ্ছে, ওরা আবার এসছে দেওয়ালির আগে মনে হয় কাজটা কমপ্লিট করবে। ওই যে সব সময় দেখছো না, এই যে জেনারেটরের মতন একটা আওয়াজ হচ্ছে, ওইটাই চলছে। এবার আমি ভিডিও করতে পারছি না, এবার আমি কথা বললে না মানে ওই আওয়াজটাও চলে আসবে, তখন ওই ভিডিওগুলো না আমার নিজেরই এডিটিং করার সময় বিরক্ত লাগে। তো তোমাদের তো শুনতে দেখতে বিরক্ত লাগে। তো রাস্তায় গাড়ি ঘোড়ার আওয়াজ, তার উপরে আবার এরা আওয়াজ করছে। আর কালকে আরেকটা ঘটনা ঘটেছে, কালকে রাত্রেবেলায় চিন্টু বাবা মাথা ফাটিয়েছে। রাত্রেবেলায় 10টার সময় এসছে, এটা এই যে এইখানটা, ওর তো এই কপালটা অনেকটা বড়, এইগুলো একদম সেই এরকম চুলটা দুপাশটা এইখানটায় ধোকা, এইখানটায় লেগেছে। চুল যদি থাকতো না তাহলে আর হতো না, ওখানটা অতটা লাগতো না, ব্যাস এইরকম চাঁদের মতন করে ফেটেছে একদম। রাত্রেবেলায় এসে বলছে আমার সেলাই দিতে হতো নাকি, কিন্তু একটাও দোকান খোলা নেই। তো আমি দেখলাম যে সেলাই দিতে হবে না, কারণ ওর রক্ত বন্ধ হয়ে গেছে। তাই রাত্রেবেলায় শুলো, ওই জন্য সকালবেলায় তাড়াতাড়ি চলে গেছে। একটা দোকানে ফোন এসছিল, আর তারপর ডাক্তার দেখানোও ছিল, ড্রেসিং করবে, তারপর ইঞ্জেকশন নেবে, চলে গেছে। ওই জন্য লাগে। কালকে সন্দীপ একটা ভিডিওতে কাঁদছিল, যেন আমিও কেঁদেছি সন্দীপের সাথে সাথে, মানে এত কাঁদছে ছেলেটা যে ওর চোখের জল দেখে আমারও চোখের জল বেরিয়ে গেছে। আর আমি একটা এমন মানুষ না, আমি না সবার দুঃখটা মনে হয় কি করে দূর করব। যা, কারেন্ট চলে গেল। করোনার সময়টা ছিল যে সেই সময় মানুষ সবসময় ঘরে বসে থাকতো, তো ওই জন্য ওই সবসময় ইউটিউব সার্চ করতো, রান্না দেখতো, ঘরে রান্না করতো। আর সেই সময় না ব্লগিংগুলো সবার আসতো। তো এবার ব্লগিংগুলো এবার টাইম পাসের জন্য আমরা সবাই দেখতাম, দেখে সেই সময়টা যারা ব্লগ বানাতো তো তাদের বেশ ভালো রকম সেই সময় হিট করে গেছে। আর এখন তো সবাই ব্লগ বানাচ্ছে, ওই জন্য সবারটা হিট করছে। হ্যাপি উইথ মামনকে দেখলে বোঝা যায় কোনো রকম হেল্প ছাড়া, শুধুমাত্র নিজের কথাতে এত সুন্দর সুন্দর কথাগুলো বলে না, যে ওর কথাগুলো শুনতে ভালো লাগে। তো ওই হ্যাপি উইথ মামনের কথাই বলি, যে ব্লগিং যদি কেউ করতে চায় তো ওই হ্যাপি উইথ মামনকে দেখেই ব্লগিং করা সবাই শুরু করে। মানে ওর মধ্যে যে একটা কি এনার্জি কাজ করে সেটা আমরা কেউ বলে বোঝাতে পারবো না। ওই হ্যাপি উইথ মামনের তোমরা একবার হলেও দেখবে ওই মহিলাটার মধ্যে কত মানে এনার্জি, আর কত মানে একা চতুর্দিকটা সামলে, মানে কেউ সাহায্য করে না ব্লগিংয়ের ক্ষেত্রে। বাকি তো সংসারের ক্ষেত্রে তো সবাই সাহায্য করে, কিন্তু নিজে একা শুধুমাত্র ব্লগিং, ওইটা হচ্ছে আসল ব্লগার। আর আমার চোখে কোনো আসল ব্লগার নেই, এমনি প্রচুর ব্লগার আছে, কিন্তু হ্যাপি উইথ মামন হচ্ছে আসল ব্লগার। তো এই যে এটা কেন বললাম জানো তো,
কারণ এই যে সন্দীপকে দেখছি, সন্দীপকে কষ্ট দিচ্ছে, এই দিচ্ছে, তো ওদের পাশাপাশিও অনেক ব্লগার আছে, তাদেরকে সাহায্য করতে পারতো, কিন্তু সাহায্য করলো না। এই কারণেই বলছি যে তারা হয়তো নিজেদেরকে বড় বড় ব্লগার মনে করে, কিন্তু আমার চোখে তারা বড় ব্লগার নয়। কারণ আজকে আমি একটা জিনিস কিনে আনলাম, সেটাকে একদিন দেখি একটা ব্লগ শেষ করে দিলাম, কারণ আমার টাকা আছে। একদিন আমি একটা সুন্দর মাছ আনলাম, ইলিশ মাছ রান্না করলাম, রান্না করে সেই ব্লগটাকে শেষ করে দিলাম। তাহলে কি হলো? ওই মাছটা যে রান্না করলাম, তোমাদেরকে দেখালাম, এটার পিছনে মাছটা আমাকে এনে দিল, তবেই না আমি দেখালাম, যেমন চিন্টু বাবু আমাকে এনে দিল। তাহলে কি এটা শুধু কি আমার ভূমিকা? আমাকে উঠতে কিন্তু আমার স্বামীও সাহায্য করছে। কিন্তু হ্যাপি উইথ মামন বলো, এই যে সন্দীপ বলো, এরা হার্ড ওয়ার্ক করে, এরা কষ্ট করে বড় হচ্ছে। ওই জন্য বলি আমার চোখে ওই দুটোই ভালো, একদম হার্ড ওয়ার্ক ব্লগার। তাই আমি ওদের ভিডিও দেখি, আর ওদের যদি কষ্ট হয় আমারও খুব কষ্ট হয়। তাই যারা নিজেদেরকে বড় বড় ব্লগার মনে করে না, তারা আমাদের চোখে বড় ব্লগার নয়। কারণ আমি আজকে ব্লগ করছি, আমি ওই হ্যাপি উইথ মামনকে দেখেই কিন্তু আজকে আমি ব্লগ করা শুরু করেছি, কিন্তু তা বলে এই নয় যে আমি কোনোদিন ওর মতন হতে পারবো। বা যারা আজকে বড় বড় ব্লগার, তারা কিন্তু যে খুব বিশাল না, তাদের পরিবারের সাপোর্ট পেয়ে আজকে তারা এত বড়। কিন্তু এদেরকে দেখো, এরা না সাপোর্ট পেয়ে এত বড় হয়েছে। সারাদিনটা আমার ভালো কাটেনি। ওই যে মানে পরশু দিনকে এরকম হয়েছে সন্দীপের সাথে কিছু, তোমরা সন্দীপ মিত্রা, মাই ভিলেজ লাইফ সন্দীপ, এই চ্যানেলগুলো দেখবে, গিয়ে দেখলে তবে বুঝতে পারবে। অতটা বলে বোঝাতে পারবো না, মানে আমি কার্ড নিয়ে বলছি, বা তোমরা যারা আমাকে দেখো তো দেখবে, সন্দীপের ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে। মাই ভিলেজ লাইফ সন্দীপ, ওই চ্যানেলটা গিয়ে ভিজিট করবে, বুঝতে পারবে। আর হ্যাপি উইথ মামনকে দেখে যদি কিছু শিখতে চাও, অবশ্যই হ্যাপি উইথ মামনকে দেখো। যে আমার গুরুদেব, আমি ইন্সপায়ার হয়েছি। সত্যি কথা বলতে, এই মাই ভিলেজ লাইফ সন্দীপ এখন হয়েছে, আগে তো ছিল না, এটা মাই ভিলেজ লাইফ অন্য একটা ছিল। তো সত্যি বলছি, ওকেও খুব ভালো লাগতো দেখলে। লাইফ টিনা ওই চ্যানেলটা ছিল আগে, তো ওটাও আমার খুব ফেভারিট চ্যানেল। ওই দুটোই, একটা হ্যাপি উইথ মামন আর একটা ওই মাই ভিলেজ লাইফ টিনা। কিন্তু মাই ভিলেজ লাইফে টিনা এমন একটা কাণ্ড ঘটিয়ে বসলো, কিন্তু এখন মাথাটা পুরো আমার হেট হয়ে গেছে। যদি ফেভারিট যাদেরকে মনে করি, এদের রাস্তায় আমরা চলবো, আর তারাই যদি ভুল করে, এই সোশ্যাল মিডিয়া মানেই তো হচ্ছে মানুষকে ভালো বার্তা দেওয়া, তাই না? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে কিছু ভালো বার্তা দাও, তুমি কিছু ওকে শেখাও। আমরাও যে আজকে করছি, এগুলো দেখেও তো মানুষ শিখছে যে একটা মহিলা ঘরে এত সুন্দর কাজ করছে, এত সুন্দর গুছিয়ে রেখেছে, আমরাও এইভাবে মানে সুন্দরভাবে গুছাবো, আমরাও কি বলে এইভাবে রান্না বান্না করব, এইভাবে স্বামী দেখবো, এইভাবে সন্তান দেখব, একটা মা কেমন হতে পারে, তার ফিলিংস কেমন হতে পারে, আমরাও আমার ছেলেদেরকে এইভাবে ভালোবাসবো, তারা বাইরে গেলে এইভাবে মিস করব। এগুলো হচ্ছে একটা মিডিয়াকে মানে বার্তা দেওয়া। কিন্তু আমরাই যদি ভুল করি, আর সেটা দেখে মানুষ কি করবে? ভুলটা শিখবে তো, বরং আমাদেরকে দেখে হয়তো বলবে, দেখেছিলে সেদিনকে ও যে ওটা করেছিল, তার বেলায় কোনো দোষ নেই, আমার বেলাতেই দোষ, এইরকম লোকে বলবে। তাহলে কি হবে? মিডিয়াতে এসে কোনোদিন ভুল বার্তা দেওয়া উচিত না, সবসময় সঠিকটা দেওয়া উচিত। আর তাদেরই এই মিডিয়ায় যুক্ত হওয়া উচিত যারা এখানে এসে ভালো বার্তা দেবে, নাকি খারাপ বার্তা দেবে। এখন যেটা ওই মাই ভিলেজ লাইফ টিনা ছিল, সেই চ্যানেলটাই এখন মাই ভিলেজ লাইফ সন্দীপ হয়ে গেছে। ওই চ্যানেলটা তোমরা দেখবে, সত্যি কিছু শেখার জিনিস আছে। ওই ছোট্ট একটা বাচ্চা এত সুন্দর দাদু ঠাকুমা বাবা সবার সঙ্গে কথা বলা, তারপরে তোমার সন্দীপের একটা দায়িত্ব ছেলের প্রতি, ঠাকুমা দাদুর একটা দায়িত্ব নাতির প্রতি, খুব ভালো লাগে দেখতে। আর ভুলটাকে তো সবসময় ভুল বলা দরকার, তাই না? যদি আমার কোনো প্রবলেম হচ্ছে, তাহলে আমার ব্যাপারে আমি কথা বলবো, আমাকে নিয়ে টানবি না, আমি এখন তোদের মধ্যে নেই বা কিছু, এইভাবে ওটা বলা উচিত, নাকি কাউকে সাপোর্ট করে।
এই জিনিসগুলোই খারাপ করে। তাই বড় হলেই হয় না, বড় মনটাকে করতে হয়। বড় মনের মানুষরাই হচ্ছে বড়। টাকা পয়সাওয়ালা মানুষরা যে সবসময় বড় হয় তা না। অনেকের টাকা পয়সাও আছে, মানুষ মনটাও অনেক বড় আছে। কারো কারো টাকা পয়সা নেই অথচ মনটা আছে, কারো কারো আবার টাকা পয়সাও নেই, মনটাও নেই। দুনিয়াতে অনেক রকম মানুষ আছে। ভুলটা ভুল আমার ক্ষেত্রে, আর যদি সে ভুল সাপোর্ট করে সেও ভুল, সে যেই হোক, যত বড়ই মানুষ হোক। রান্নাঘরের কাজ কিছুটা এগিয়ে নিয়ে স্নান করতে চলে গিয়েছিলাম, হয়ে গেল স্নান। ধরো একটা জিনিস তোমাদেরকে দেখাবো বলে আবার এলাম। এই দেখো, জানলাটা খুললেই ওরা আমার দিকে তাকাবে, ওই জন্য আর আমি জানলাটা খুললাম না। এই যে মাঝ রাস্তায় এটা করেছে তো, কত লোকের কত কথা শুনতে হচ্ছে এদের, কিন্তু এরা ভালো কাজের জন্য গর্তটা করেছে। পাইপলাইন হবে, জলের সমস্যা মিটবে। দেখলেই তো গ্রীষ্মকালে কত জলের সমস্যা ছিল, তখন সব জল জল করে পাগল, কিছু করছে না কিছু করছে না, আবার করছে তো কত কথা শোনাচ্ছে। দু একদিন তো অসুবিধা হবেই, তাই না? এবার এই সময় যদি কেউ বলবে আমি গাড়ি ঢোকাতে পারছি না, কেউ যদি বলে রাস্তা দিয়ে হাঁটতে পারছি না, পাশের রাস্তা আছে তো পাশের রাস্তা দিয়ে যাক, কিন্তু না, মানুষ কথা শোনাতে পারলে আর কিছু চায় না। এদেরকে কাজ দিয়েছে, এরা কি করবে বলো? এরা তো নিজেদের মতন কাজ করবে, এদেরকে কথা শুনিয়ে কোনো লাভ আছে? মানে এইসব মানুষের পোষায় না। কিছুদিন আগে জলের কষ্ট ছিল, তখন জল নেই জল নেই জল নেই করে মাথা খারাপ করে দিয়েছিল, জলের কিছু ব্যবস্থা করছে না। আর এখন যখন জলের ব্যবস্থা করছে, হ্যাঁ যাতায়াতের অসুবিধা হচ্ছে, যাতায়াতের অসুবিধা হচ্ছে। কয়েকদিন আগে আমার সঙ্গে ঝামেলা হলো না একজনের, ওই গাড়ি রাখার নিয়ে চিন্টুর সঙ্গে ওর বন্ধুরা দেখা করতে এসেছিল, ব্যাস এমন ঝামেলা শুরু করলো যে কিছু বলার না। দরজা ঠুকে বলতে পারতো বাচ্চা ছেলেরা গাড়ি রেখে দিয়েছে, তো একটু গাড়িটা সরাও, আমি যাব, বললেই হচ্ছে। রোজ দিন তার লোকজন থাকছে না, এক আধ দিন বললেই কি ক্ষতি আছে? আর তা না হলে পাশেই আরেকটা গলি আছে, এই যে এত বড় গাড্ডা করে দিয়েছে, এবার তো পাশের গলি দিয়ে যেতে হবে তাদেরকে। অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ওদেরকে তো ওই দিক দিয়ে যেতে হবে। এখন কি করবে? দুটো গাড়ি থাকলে তাদের তখন রাগ। মানে এদের খালি কথা শোনানোর বাহানা চাই, আর কিছু না। গাছগুলো নিয়ে একটু জল দেব, পুজো করব, তারপরে গিয়ে রান্না করব। আচ্ছা, আলু গাছে ফুল হয় তোমরা কি কেউ জানো? জানি না। দেখো আলু গাছে ফুল হয়েছে, সাদা সাদা। সব গাছগুলো নেই যে, এরা তো ফুল হয়েছে। ওই গাছটা দেখো বীজ হয়েছে আর নিচের দিকে নেমে গেছে, এটাও আস্তে আস্তে ওই দিকটাই চলে যাবে। চাইনিজ গোলাপগুলো হতে শুরু করেছে, একটু শীতের হাওয়া পেয়েছে আর শুরু হয়ে গেছে। ভালো লাগে দেখতে, বেশ থোকা থোকা হয় গোলাপগুলো। দেরি হয়ে গেছে, এবার ঝটপট করে রান্না বসাতে হবে। স্নান করতে যাওয়ার আগে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর একটু রিন্টুর জন্য একটা সবজি বানালাম। তো মাছ খাবে না, মাছ রান্না করব। এটাই আছে ক্যাপসিকাম, আলু আর পেঁয়াজ, এই দিয়ে একটা সবজি করে দিয়েছি। ও রুটি খেলে রুটি খাবে, ভাত খেলে ভাত খাবে। পালং শাক বসাবো।
বাবা রিঙ্কুও চলে এসছে, আর এসছিল পিঙ্কুদা, নীল গাড়ি রাখতে এসছিল, কালকে কোথায় বাইরে যাবে, আর রাস্তা তৈরি হচ্ছে তো ওই জন্য গাড়িটা আগেই বার করে রেখে দিল, গ্যারেজে ঢোকাতে এসছিল, একটুখানি গল্পও করলাম, আর মাধবীরও ঘর মোছা হয়ে গেছে। আর আজকে কি কি রান্না করলাম, আজকে করলাম খয়রা মাছ আর পমপ্লেট মাছ এনেছিল, পমপ্লেট মাছটা করেছিলাম আর খয়রাটা রেখে দিয়েছিলাম, খয়রাটা করলাম আজকে সর্ষে বাটা দিয়ে, আলু দিয়ে, সরু আলু কেটে আর সর্ষে বাটা দিয়ে করলাম, কাঁচা লঙ্কা চেরা। আর এখানে আছে পালং শাক, এই পালং শাকটা বড়ি দিয়ে করলাম। আর এখানে করলাম এই দেখো, সেই সবজিটা তখন দেখালাম রিন্টুর জন্য সবজিটা করেছিলাম, তো ওই সবজিটাই একটু ভালো করে ঘাটা করে দিলাম, সেই পাও ভাজির মশলাটা যেমন হয় ওই পাও ভাজির মতনই করে দিলাম। এটা আরেকদিন করেছিলাম, রিন্টুর খুব পছন্দ হয়েছিল, তাই ভাবলাম আজকেও করে দিই, যেহেতু নিরামিষ চিকেন নেই, খেতে চাইবে না, তাই এই সবজিটাই ওকে করে দিলাম, এটাতে খেয়ে নেবে। তো এই ছিল আজকাল রান্না বান্না, খেতে বসবো। আর তার আগে চলো দেখিয়ে দিই চিন্টু বাবার মাথাটা কতটা কেটেছে, চলো দেখিয়ে নিয়ে আসি, তারপর খাবো। এই দেখো চিন্টু বাবার কালকে কতটা এখানটা কেটে গেছে, মাথার কাজটা যেহেতু হয়েছে বললাম মাথা ফেটে গেছে, মাথা ফাটেনি, এখানটা অনেকটা কেটে গেছে। কি করে কেটেছে ওটা বলা হয়নি, কি করে কেটেছে বলে দাও তো একটু সবাইকে। দোকানে একটা র্যাক বানাচ্ছিলাম স্টিলের, ওই স্টিলের র্যাকটাতে ধাক্কা লেগে। কে গান বাজাচ্ছে লাগলো, ভালো লাগে একটা বড়ি দেবো, হ্যাঁ বড়ি খেতে ভালোবাসিস তো, তারপর করে দিচ্ছি আমি। দিয়েছি এটা দিয়ে দিয়েছি, আর নেই, এটা একটু খেয়ে দেখো, নিয়ে দেখলো পরে। দুটো তিনটে হতে হবে, খাবো। তুমি দেখবে টেস্টের রিপোর্টটা, জিপিটি রিপোর্ট। সুজিতটা কবে করবো, কালকে? না এখন গ্যাসের ওষুধটা খাচ্ছি তো, আমার এক সপ্তাহ দেখে আমি তারপর করবো। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ সকালবেলায় অনেকটাই কথা বলেছি, আরও যদি বেশি বড় করি অনেকটাই বড় হয়ে যাবে, তাই এই পর্যন্তই আজকের ব্লগটা থাক। কালকে আবার আসছি একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাবাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো, খাতাম।